This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভে গুলি চালানোর অভিযোগে মানিকচকে তুলকালাম। পুলিশ গুলি চলার কথা না মানলেও উল্টো সুর মালদা জেলার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। বিরোধীদের প্রশ্ন, রাজ্য যে বিদ্যুৎ উদ্বৃত্তের দাবি করে তাহলে কেন এত লোডশেডিং? যদিও বিদ্যুৎ মন্ত্রীর দাবি মানিকচকের ঘটনা লোডশেডিং এর জন্য নয়। শুক্রবার 12 ঘন্টার মানিকচক বন্ধের ডাক দিয়েছে সিপিএম কংগ্রেস। ওরা লাঠি চার্জ করলো, এদিক থেকে আবার কিছু হলো, আবার গুলি ফায়ারিং করলো, তারপরে দুটো ছেলে আঘাত পেয়েছে। পুলিশ বলছে যে আমরা লাইন দিব না, কি করবা করে নাও। আমরা কথাবার্তা সবাই বললো আর গুলি চুরি করেছে। অসহ্য গরমের মধ্যে লাগাতার লোডশেডিং, বিদ্যুৎ না থাকার প্রতিবাদ জানাতে গিয়ে জুটল গুলি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘিরে রণক্ষেত্র মানিকচকের এনায়েতপুর। পাল্টা পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করলেও তা মেনে নিয়েছেন জেলার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না। গত কয়েক মাসে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়েছে। তৃণমূল সরকার যেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত বলে দাবি করে, সেখানে কিভাবে দিনের পর দিন লোডশেডিং? কেন সাধারণ মানুষকে ভুগতে হবে? প্রশ্ন বিরোধীদের। একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। শিল্প আসেনি কিন্তু কারেন্ট কেন চলে যাচ্ছে, এটা আমাদের কাছেও তো এখন বুঝতে হবে। বেসিক 24 ঘন্টা বিদ্যুৎ তুমি এনশিওর করতে না পারো, তাহলে এই পদত্যাগ, লাইনে পদত্যাগ করা উচিত বিদ্যুৎ মন্ত্রী কে যাচ্ছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিবৃতি দিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, মানিকচকের ঘটনা লোডশেডিং এর জন্য নয়। মানিকচকের এনায়েতপুরের সমস্যা মেটাতে 3টি টাওয়ার বসানো বাকি। ইংরেজবাজারের বাসিন্দাদের একাংশের বাধায় টাওয়ার বসাতে সমস্যা হচ্ছে। ওসি আইসি রক্তাক্ত, একাধিক পুলিশ কর্মীকে ধরে নিগ্রহ করা হচ্ছে, গন্ডগোল করা হয়েছে। এরপরে সেখানে পুলিশকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে। তৃণমূল জমানায় বারবার গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ডিসেম্বর 2011 দক্ষিণ 24 পরগনার নৈনানে হুকিং নিয়ে ঝামেলায় পুলিশের গুলিতে মৃত্যু হয় 2 জনের। পরের বছর নভেম্বর নদিয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি ঘিরে পুলিশের গুলিতে নিহত হন 1 জন। সেপ্টেম্বর 2018 উত্তর দিনাজপুরের দাড়িভিটে স্কুলের গোলমালে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এপ্রিল 2021 উত্তর 24 পরগনার বাগদায় ভোটের মধ্যে পুলিশের গুলিতে জখম 3 জন। এপ্রিল 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত 1। ফের পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গুলি না চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কি আর কোনো উপায় ছিল না? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে তাঁর মন্তব্য দল অনুমোদন দেয়নি। তিনি নিজেও ব্যাখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা করছেন না। তারপরেও ফের নতুন করে তাঁর সওয়ালে অনড় রইলেন শুভেন্দু অধিকারী। এবার আরো জোরালোভাবে দাবি করলেন, মুখে স্বীকার করুন বা না করুন, সুকান্তবাবু মনে করেন তার মতেই বিশ্বাস করেন। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে। প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের, এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। দলের রাজ্য সভাপতি আজও গতকালের অবস্থানের পুনরাবৃত্তি করেছেন। সবকা সাথ সবকা বিকাশই পার্টি লাইন, অন্য সব মত ব্যক্তিগত, জানালেন সুকান্ত মজুমদার। পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি। যেটা পার্টি স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড। কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে, তবে এটা ব্যক্তিগত মত হতে পারে। পার্টি এই মতকে এন্ডোর্স করে না। পার্টির মত নরেন্দ্র মোদীর পথ, নরেন্দ্র মোদীর মতই হচ্ছে পার্টির পথ। সবার সাথ সবার বিকাশ। হ্যাঁ, ভোট পাচ্ছে না, ভোট দেবে না, আমরা জানি তো ভোট দেবে না, তো অসুবিধে কি আছে?
পরে খবর আসি, সংখ্যালঘু ভোট ও সংগঠন নিয়ে রাজ্য বিজেপির অন্দরের দ্বন্দ্ব দেখে সভাপতি উৎফুল্ল তৃণমূল শিবির। বঙ্গ রাজনীতিতে ঘোর শুভেন্দু বিরোধী বলে পরিচিত তৃণমূলের কুণাল ঘোষ এবার নেতা হিসেবে শুভেন্দুকেই অনেক বেশি নম্বর দিলেন। কুণাল ঘোষের সাফ কথা, শুভেন্দুর রাজনীতি ভুল, কিন্তু জবাব দিলে তার কথারই জবাব দিই, আমাদের কাছে বাকিদের গুরুত্ব নেই। সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে, বিরোধী নেতা হিসাবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে? শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে, ভুল কথা বলছে, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়, তো বাকিদের তো কেউ নম্বরও দিই না। নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা যত এগোচ্ছে ততই যেন সক্রিয় হচ্ছে জালিয়াতরা। টোপ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের, ফোনের ওপারে বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিলে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পাকা। টিভি9 বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও ক্লিপ, রীতিমতো রেড চার্ট নিয়ে তৈরি প্রতারকরা। মেমারির এক ছাত্রীর কাছে এমনই ফোন এসেছিল, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ম্যাম, বলছিলাম যে আমাদের পক্ষ থেকে মার্কস ম্যানিপুলেশনটা করানো হচ্ছে, যে আপনাদের আপনার স্টেটটা কোন? ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ডাক্তারির উচ্চশিক্ষায় আবার বিরাট কেলেঙ্কারির ইঙ্গিত। নিট পিজি ঘিরে বাংলাতেও কি সক্রিয় হয়ে উঠল দুর্নীতির চক্র? রীতিমতো ফোনে টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে ডাক্তারির স্নাতকোত্তরের আসন। কিভাবে নিট পিজি প্রার্থীদের কাছে পৌঁছচ্ছে দুর্নীতি চক্রের মাথারা? কিভাবে টোপ দেওয়া হচ্ছে প্রার্থীদের? গত মঙ্গলবার বর্ধমানে এক নিট পিজি পরীক্ষার্থীকে ফোন করে টাকার বিনিময়ে আসন কেনার প্রস্তাব দেয় দুর্নীতি চক্রের সদস্যরা। ফোনের সেই অডিও ক্লিপ শুনলে চমকে ওঠার মতো। ধরুন, আমি 100টা কোশ্চেন ওখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, আমার যেগুলো ঠিক মনে হলো আমি করলাম, আর 100টা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এলাম। 100টাকে আপনাকে ব্ল্যাঙ্ক ছাড়তে হবে, 100 মধ্যে আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। কত টাকায় বিকোচ্ছে আসন? টিভি9 বাংলার হাতে লেনদেনের বিস্ফোরক অডিও ক্লিপ। রীতিমতো দুর্নীতির রেড চার্ট নিয়ে ঘুরছে প্রতারকরা। কোন আসনের কত দর? যাবেন সেখানে আপনি 90 লাখ পড়ে যাবে, সার্জারিতে যাবেন সেখানে আপনার 90 লাখ পড়ে যাবে, গাইনোতে যাবেন সেখানে আপনার 60 লাখ পড়ে যাবেন, তারপর ডার্মাতে যাবেন 70 লাখ পড়ে যাবেন, টিএনটি যাবে, রেডিওলজি যাবে সেখানে আপনি 70 পেয়ে যাবেন। দুর্নীতির তদন্ত চেয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নিট পিজি প্রার্থী। আমি যে খুব বেশি কোশ্চেন করবো এমন অবস্থায় ছিলাম না। আমি শুনেই প্রচন্ড শকড হয়ে গেছিলাম যে যারা সত্যিকারে এত পরিশ্রম করে মেয়ে দিয়ে মেধার জোরে যেতে চায় তাদের তাহলে কি সত্যি কিছু হবে না? ওর কাছে একটা ফোন আসে, ওকে বলে না আপনার র্যাঙ্কটাকে একটু বাড়িয়ে দেওয়া যাবে। বলে তাহলে কী করে সম্ভব? বলছে আপনি পরীক্ষায় যখন বসবেন তখন 100টা ঘর ফাঁকা রেখে দেবেন। আমরা চাইছি যে এই ধরনের দুর্নীতি যাতে বন্ধ হয়, সেই জন্যই প্রশাসন যাতে আগে ভাগে একটা বন্দোবস্ত করেন, কোয়ারি করে যাতে সেই জায়গাটা ধরতে পারেন। অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি চিকিৎসক সংগঠনেরও। আর যত পরীক্ষা এগিয়ে আসছে ততই এই ধরনের ফোন পাচ্ছেন নিট পিজি পরীক্ষার্থীরা বিস্মিত, চিকিৎসক সংগঠনগুলি বিস্মিত। তারা বলছেন যে এত কিছুর পরও এইভাবে টাকার বিনিময়ে যে চক্র, সেই চক্র সক্রিয় রয়েছে। কেউ মনে করছে যে আমরা এটা ম্যানিপুলেট করব, সেটা কিন্তু একটা বিরাট একটা গভীর নেটওয়ার্কের ব্যাপার। সে তার ডাটাটা কে অ্যাপ্লাই করছে, তাদের ফোন নাম্বার তার ডাটা ব্যাংকে ঢুকছে, সেখান থেকে সে ফোন কল করছে। এটা যদি হয় তাহলে তো এটা আবার এই সরকারি পরীক্ষাটা প্রহসনে পরিণত হবে। তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেওয়া না হয়, আমার দেশের ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে চিকিৎসক হতে যাচ্ছেন তারা হতাশ হবেন এবং আমাদের আশঙ্কা তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের ভিতর চলে যাবে। ডাক্তারির প্রবেশিকার প্রশ্ন ফাঁসে তদন্ত চালাচ্ছে সিবিআই, কিন্তু জালিয়াতরা এতটুকু দমেনি বোঝা গেল মেমারির ঘটনা।
নিট পিজি ইন্সপেক্টর হিসেবে কর্মরত যে সমস্ত কর্তা রয়েছেন, একই সঙ্গে চিকিৎসক, তারা বলছেন যে এত কিছুর পরও যদি এই চক্র সক্রিয় থাকে তাহলে গোটা ব্যবস্থাটা ফুল প্রুফ কিনা সেটা ভাবার সময় এসছে। সৌরভ দত্ত ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এবার একবার মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফের মুর্শিদাবাদের শুটাও। বহরমপুর থানার কাজীপাড়ায় চলল গুলিবিদ্ধ ঈদ মোহাম্মদ নামে ব্যবসায়ী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ব্যবসার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় কাজীপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন। বাইকে এসে 8 থেকে 10 জনের দুষ্কৃতী দল হামলা চালায় বলে অভিযোগ। জমি সংক্রান্ত পুরনো শত্রুতা ও ব্যবসায়িক বিবাদের জেরেই এই ঘটনা বলে দাবি আক্রান্তের। আমি বাড়ি কাজীপাড়া, আমার জন্য ব্যবসা আছে আসিম কোম্পানিতে, আমি মাল নেওয়া দেওয়া করি। সাঁতুরবাজার আসিম কোম্পানির অফিস আছে, ওখানে মাল ওঠাই। তারপর আমি ওখানে মাল নেওয়ার জন্য এসেছিলাম। হ্যাঁ, আমার যারা পুরনো যারা সূত্র ছিল, হ্যাঁ, ওরা 8-10 জন এসে বসেছিল। বসে থাকার পরে আমি বাজার ঢোকার আগে ওরা সব ব্যাংকের থেকে একটু পেছনের দিকে বসেছিল। আমাকে দেখি ওরা 8-10 জন দৌড়ে চলে আসে। আমি ওদেরকে দেখি, আমি গাড়িটাকে স্ট্যান্ড করে দৌড়তে শুরু করি। আমাদের পেছন থেকে ওরা গুলি করতে করতে ওরা চলে আসে। আমি দৌড়তে একটু পালে আসি, সামনে থেকে একজন গুলি করে, তখন আমার এসে জায়গা লেগে যায়। কারা গুলি করছিল? কাজীপাড়ার দিকে যত দুষ্কৃতী আছে ওরাই করেছিল। আরও একটা রেল দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। 12টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। অন্যদিকে একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা। 17 জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তার ঠিক 1 মাসের মাথায় ফের এক দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। বুধবার রাত 11:30 নাগাদ চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি। যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ গোন্ডা স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পর ঝিলাহির কাছে বিকট আওয়াজ হয়। এরপরেই ট্রেনটি কাঁপতে থাকে। লাইনচ্যুত হয় 12টি কামরা। সবথেকে বেশি ক্ষতি হয়েছে এসি কামরাগুলোর। 2টি এসি বগি পুরোপুরি উল্টে যায়। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা বেরিয়ে আসেন। हल्का धमाका हुआ था, थोड़ा जोर से झटका लगा था, बहुत जोर से झटका लगने के बाद 2 बार फिर इधर, 2 बार इधर, तीसरे बार फिर पलट गया। मैं इसी कोच में था। দুর্ঘটনায় অন্তত 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। জখম 30 জন। তাদের গোন্ডা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। मेरे बच्चे को जो फ्रैक्चर हो गई ना, जब गाड़ी पलटी कर गई, डिब्बा पलटी कर गई, तो हम लोग खड़े हो गए। ठीक है, मेरे बच्चे को हाथ जो है नीचे ही दब गया। वो गिट्टी वाला जो है ना, उसको लग गया पूरा फ्रैक्चर। ये टूट करके ये पूरा फ्रैक्चर हो गया। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের মেডিকেল টিম এবং বিপর্যয় মোকাবিলা টিম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দ্রুত এলাকায় পৌঁছে যান সরকারি কর্তারাও। খোলা হয় একাধিক হেল্পলাইন নাম্বার। गांव के लोगों ने भी बहुत मदद की है। उन लोगों ने पानी पहुंचाया है, राहत कार्य किया, डब्बे से फंसे लोगों को निकाला है, सूचना दी है। यहाँ के लोकल लोगों ने इनका बहुत बड़ा इसमें सहायता इन लोगों की तरफ से हम लोगों को। দুর্ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। বাংলার 3টি স্টেশনে থামে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার হয়ে ট্রেনটি যায় অসমে। দুর্ঘটনার পর 11টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে আছে কাটিহার অমৃতসর, गुवाहाटी काटरा एक्सप्रेस। यहाँ पर हमारे डॉक्टर्स की टीम सभी लोग हैं, जिला प्रशासन का भी सहयोग मिल रहा है। हम लोगों की पहली प्रायोरिटी कि जल्दी रेस्क्यू ऑपरेशन पूरा किया जाए, जिससे कि ट्रेनों का संचालन फिर से शुरू हो पाए। और जो यात्री इस ट्रेन में हैं, उन यात्रियों को लाने के लिए एक रेक फॉर्म की जा रही है। स्पेशल ट्रेन चलाई जाएगी, जिससे वो अपने गंतव्य स्थान तक पहुँच सके। वहाँ से साइड से उनको बाई बस मनकापुर में ले जाया जाएगा। वहाँ से स्पेशल ट्रेन के माध्यम से उनको उनके गंतव्य स्थान तक ले जाया जाएगा। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ পেয়েছিল বলে জানিয়েছেন ট্রেনের চালক। ফলে অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফে ইতিমধ্যে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের জন্য 2.5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কারণ যাই হোক, রেল এবং কেন্দ্রকে কাঠগড়ায় তুলতে ছাড়ছেন না বিরোধীরা। जो मंत्री हैं रेलवे के, उन्हें कोई हक नहीं है कि वो कंटिन्यू करें। जब भी इस तरीके का कोई एक्सीडेंट होता है,
इंक्वायरी शुरू हो जाती है, जो हमारे लोग मारे जाते हैं उनको कंपनसेशन की बात की जाती है। इसके अलावा सरकार कुछ नहीं करती। একের পর এক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে দূরপাল্লা যাত্রীদের মধ্যে। কেন লাইনগুলো কবচ সেফটি সিস্টেম প্রয়োগ করা হয় না তা নিয়েও চর্চা চলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একই দিনে সিজার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থা সংকটজনক। দুজনকে রেফার করা হয় আরজিকর হাসপাতালে। মৃত্যু হয়েছে এক প্রসূতির। 3 জন ভর্তি চুচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। সোমবার সিজার করার কিছুক্ষণ পর থেকেই 5 প্রসূতি অসুস্থ বোধ করেন। সকলকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পাশাপাশি তাদের 5 শিশুকে এসএনসিইউতে স্থানান্তরিত করানো হয়। সিজারে গাফিলতি রয়েছে কিনা এ নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু বাকি প্রসূতির পরিবারের মধ্যে। ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর। আমি সব কিছু রেডি করার পর যখন বাচ্চাকে আমি নিতে যাই তখন বলে অন্য একজন এসে বলে যে বাচ্চাকে দেওয়া যাবে না, বাচ্চার একটা ব্লাডে ইনফেকশন হয়েছে। সমস্ত নিজেদের হসপিটাল খরচা করে নিজেদের ডাক্তার পাঠিয়ে ওখানে গিয়ে অ্যাডমিট করেছে। কোথায় অ্যাডমিট করেছে? অ্যাডমিট করেছে আরজিকরে। পরে খবরে আসি। 2014 সালে টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। পরে খবরে আসি। নিউটাউনে দখলদারি হটাতে ফের চলল বুলডোজার। উচ্ছেদ না করতে করজোড়ে আরজি অস্থায়ী দোকানদারদের। টেকনোসিটি থানার এলাকায় ফুটপাত জুড়ে ঢাকা দোকান উচ্ছেদ করতে অভিযান চালায় এনকেডিএ। উচ্ছেদের বিরোধিতায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। এরপরই হাত জড়ো করে আরজি জানান তারা। যে ছবি আপনারা দেখছেন, নিউটাউনে দখলদারি হঠাতে ফের চলল বুলডোজার এবং সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা উচ্ছেদ না করতে আর্জি জানান হাত জোর করে। টেকনোসিটি থানার এলাকায় ফুটপাত জুড়ে থাকা দোকান উচ্ছেদ করতে অভিযান চালায় এনকেডিএ।